হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাদের যে সামনে ডাব্লিউবি কনস্টেবল তার সাথে কেভি কনস্টেবল আসছে, সেই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো তোমরা এখানে প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ, উত্তরবঙ্গের পূর্বতম নদীটি কোনটি? উত্তরবঙ্গের পূর্বতম নদীটির নাম কি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রায়ডাক হচ্ছে উত্তরবঙ্গের পূর্বতম নদী। তো যারা অপশন বি করেছে তাদের সকলে সঠিক হয়েছে। নেক্সট, 3 বিঘা করিডর যোগ করেছে 3 বিঘা করিডর যোগ করেছে কোন দুটি দেশকে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে, দেখো অপশন ডি, ভারত ও বাংলাদেশকে 3 বিঘা করিডর যোগ করেছে। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়েছে। তো পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত কোন নামে অভিহিত করা হয়েছে? তো দেখো, পূর্ব কলকাতা জলাভূমিকে রামাসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গের দুটি রামাসার সাইট রয়েছে, একটি হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, অপরটি কি সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট, 4 নম্বর প্রশ্ন দেখো, লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন? লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী হিসাবে উল্লেখ করেছে? দেখুন, সঠিক উত্তরটি হবে অপশন এ, আব্দুল গফফার খানকে তিনি আহ, একাই এক সীমান্ত বাহিনী হিসেবে উল্লেখ করেছে। নেক্সট, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা, তাই প্রত্যেকে কিন্তু সবগুলো কোশ্চেনে কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, 1951 সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা হয়েছিল। নেক্সট, 6 নম্বর প্রশ্ন দেখো, গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়ার চেয়ে কার আগমন উপলক্ষে করা হয়েছিল এটাই? তো এটি গান্ধীজি করেছিলেন ক্রিপস মিশনের আগমন উপলক্ষে, যে ফেল করা ব্যাংকের ওপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক হচ্ছে একটি ক্রিপস মিশন। এটি কিন্তু গান্ধীজির বিখ্যাত একটি উক্তি। নেক্সট, 7 নম্বর প্রশ্ন দেখো, কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলে কাকে উল্লেখ করা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, রামমোহন রায়কে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়। নেক্সট, 8 নম্বর প্রশ্ন দেখো, প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে? তো প্রথম মারাঠা যুদ্ধের সূচনা হয় ওয়ারেন হেস্টিংসের সময়কালে, অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, কে স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন? স্বরাজ দলের প্রথম সভাপতির নাম কি? তো স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, এখানে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 10 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের বেশ কিছু পিডিএফ রয়েছে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে হেল্পফুল। তো এই সমস্ত পিডিএফগুলি তোমরা সংগ্রহ করতে হবে খুবই স্বল্প মূল্যের মাধ্যমে। দেখো, 1 নম্বর যে পিডিএফ সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট, যার প্রাইস রয়েছে মাত্র 50টা। এই মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা 32টি মডেল সেট পেয়ে যাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস পরীক্ষার জন্য। এবং দ্বিতীয় নম্বর দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, যেখানে একটি মাত্র পরীক্ষা হবে এবার। তো সেই পরীক্ষার জন্য আমরা কিন্তু সিলেবাস ভিত্তিক একটি প্র্যাকটিস সেট তৈরি করেছি, যেখানে 55টি মডেল সেট দিয়ে আমাদের এই প্র্যাকটিস সেট সাজানো রয়েছে, যার দাম রয়েছে মাত্র 80 টাকা। এবং তারপরে দেখো, ডাব্লিউবিএন কেপি স্ক্যানার, এই ডাব্লিউবিএন কেপি স্ক্যানার হয়েছে ডাব্লিউবিপি বোর্ড এবং কেপি বোর্ডের বিগত 2011 থেকে 24 পর্যন্ত, অর্থাৎ বর্তমান পর্যন্ত যে সমস্ত পরীক্ষাগুলো নিয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলোর প্রশ্ন উত্তর এক জায়গায় করে রয়েছে এখানে। সে তোমাদের ইংলিশ হোক, তোমাদের জিকে হোক, ম্যাথ হোক বা রিজনিং হোক, সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার রয়েছে। এবং এই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার সাথে আমাদের জেনারেল নলেজের প্রতিটা কোশ্চেনের সাথে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে কোশ্চেন রিলেটেড, যেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটা তোমরা নিতে পারো মাত্র 80 টাকার বিনিময়ে। তারপরে দেখো, লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের বই রয়েছে, সেই অবজেক্টিভ জেনারেল নলেজ বইটির বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি। এখানে বলে রাখি, আমরা কিন্তু সায়েন্সের পার্টটি তোমাদেরকে দিতে পারবো না, বাকি সমস্ত পার্টগুলো নিয়ে তোমরা কিন্তু 150 টাকার বিনিময়ে এই পিডিএফটি সংগ্রহ করতে পারো। এবং যদি কেউ মনে করো আমরা
সমস্ত পিডিএফগুলি নেবো, সেক্ষেত্রে তার প্রাইস পড়বে মাত্র 300 টাকা। মাত্র 300 টাকার বিনিময়ে তিনি কিন্তু এই 4টি পিডিএফ একসাথে সংগ্রহ করতে পারবে। তার জন্য হোয়াটসঅ্যাপ করে নিতে হবে 9144697664। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, এখান থেকে তোমরা পিডিএফগুলি খুব সহজেই সংগ্রহ করতে পারবে। এবং যদি কেউ স্যাম্পল দেখতে চাও সেক্ষেত্রেও কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে একবার, সেখান থেকে স্যাম্পল দেখে তোমরা পিডিএফগুলি বাই করতে পারো। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ভারতের জাতীয় পতাকার ডিজাইনারকে। তো ভারতের জাতীয় পতাকাটি যে নকশা সেটা তৈরি করেছিল পিঙ্গালি ভেঙ্গাইয়া, অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট, দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? 11 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? তো দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন রবার্ট ক্লাইভ, অপশন সি এখানে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট, 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভারতের সংবিধানের রচয়িতা কে? তো ভারতের সংবিধানের রচনা করেছিলেন আমাদের আর আম্বেদকর, অপশন এখানে সঠিক উত্তর। নেক্সট, 14 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, কোন আন্দোলনের সময় মহাত্মা গান্ধী করেঙ্গে বা মরেঙ্গে স্লোগান দেন? করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কোন আন্দোলনের সময় মহাত্মা গান্ধী দিয়েছিল? তো আমরা জানি ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী করেঙ্গে ইয়া মরেঙ্গে এই স্লোগান দিয়েছিল। নেক্সট, 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তো ভারতের বৃহত্তম রাজ্য আয়তন অনুসারে হচ্ছে আমাদের রাজস্থান, এবং যদি জনসংখ্যা হিসাবে বলা হয় সেক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশ হয়ে যেত। নেক্সট, 16 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? তো ভারতের সবচেয়ে বেশি বনভূমি যদি বলা হয় সেক্ষেত্রে রয়েছে আমাদের মধ্যপ্রদেশ রাজ্য, অপশন বি এখানে সঠিক উত্তর। তো মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, 17 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির নাম কি? তো বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, 18 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? তো মানবদেহের বৃহত্তম অঙ্গ যদি বলা হয় সেক্ষেত্রে হচ্ছে ত্বক হচ্ছে আমাদের সবচেয়ে বৃহত্তম অঙ্গ হচ্ছে মানবদেহের। নেক্সট, 19 নম্বর প্রশ্ন দেখো, মানবদেহের মোট কতটি হাড় রয়েছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের? ঠিক আছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের টোটাল কতগুলি হাড় থাকে? তো মানবদেহের একটি প্রাপ্তবয়স্ক মানুষের 206টি হাড় থাকে, এবং একজন শিশুর দেহে কতগুলি হাড় থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, 20 নম্বর প্রশ্ন দেখো, ভিটামিন ডি এর প্রধান উৎস কি? তো ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে আমাদের সূর্যালোক, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, 21 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? বাংলা ভাষায় প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা ভাষার প্রথম উপন্যাস। নেক্সট, 22 নম্বর প্রশ্ন, আমার সোনার বাংলা কে রচনা করেছেন? আমার সোনার বাংলা এই গ্রন্থটি কে রচনা করেছেন? আমার সোনার বাংলাটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, 23 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভারতের বর্তমান রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? অর্থাৎ রাষ্ট্রপতির কার্যকাল সীমা কত দিন? তো রাষ্ট্রপতির কার্যকালের সময়সীমা হচ্ছে 5 বছর, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, 24 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভারতের সংবিধানে কতটি মৌলিক অধিকার রয়েছে? বর্তমান ভারতে কতগুলি মৌলিক অধিকার রয়েছে? তো বর্তমান ভারতে আমাদের মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি, কারণ আগে ছিল 7টি সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাই বর্তমানে আমাদের সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা রয়েছে 6টি। নেক্সট, ভারতের সংবিধানের কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কবে কার্যকর হয়? তো ভারতের সংবিধান কার্যকর হয় দেখো 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়, এবং কবে গ্রহণ করা হয়েছিল সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে তো। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে সেটা কিন্তু জানাবে, কবে ভারতের সংবিধান গ্রহণ করা হয় সেটি কি হবে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। নেক্সট, 26 নম্বর প্রশ্ন, সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? তো সূর্যের যে শক্তি সেটা উৎপন্ন হয় পারমাণবিক সংযোজনের ফলে, অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর, বা নিউক্লিয় সংযোজনের ফলে। নেক্সট, 27 নম্বর প্রশ্ন, কম্পিউটারের জনক কে? তো আমরা জানি কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, 28 নম্বর প্রশ্ন, কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? তো ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালে, অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট, 29 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতবর্ষের প্রথম পরিকল্পনা থেকে বিরতি সময়কাল কত? অর্থাৎ প্রথম প্ল্যান হলিডে কবে? প্রথম প্ল্যান হলিডে হয় 1966 থেকে 1969, এই সময়কালকে বলা হচ্ছে ভারতের প্রথম প্ল্যান হলিডে। নেক্সট, 30 নম্বর প্রশ্ন দেখো, লখনৌ চুক্তি
1916 সালে হয়েছিল। এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো দেখো, লখনৌ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে 1916 সালে। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের 30 নম্বর প্রশ্নের। নেক্সট 31 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ এক হয়? সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান এক হয় কোন উষ্ণতায়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, -40 ডিগ্রি সেলসিয়াসে আমাদের সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়ে থাকে। নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, কবে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল? তো পাকিস্তান প্রস্তাবটি গৃহীত হয়েছিল 1940 সালে। অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট 33 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কবে? তো ভারতের বৃহৎ শিল্পায়নের সময়কাল হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে। তো এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালের সময়সীমাটা কত সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। নেক্সট, সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত? তো সংবাদপত্রের মুক্তিদাতা হিসেবে পরিচিত মেটা কাফে। অপশন ডি এখানে সঠিক উত্তর। মেটা কাফেকে বলা হয় ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা। নেক্সট, পৃথিবী যদি কোনো বায়ুমণ্ডল না থাকে, পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকতো তবে আমাদের পৃথিবী কেমন হয়ে উঠতো? তো যদি পৃথিবীতে কোনো রকম বায়ুমণ্ডল না থাকতো তাহলে আমাদের পৃথিবী হয়ে উঠতো ভীষণ শীতল। অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট 36 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভারতের বর্তমান প্রধান বিচারপতি কে রয়েছেন? বর্তমানে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে রয়েছেন? তো আমাদের বর্তমানে ভারতবর্ষের চিফ জাস্টিস রয়েছেন সঞ্জীব খান্না। অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট 2025 সালের জন্য ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর কে রয়েছে? আরবিআই এর বর্তমান গভর্নর কে রয়েছেন? তো 2025 সালে আরবিআই এর নতুন গভর্নর নিযুক্ত হয়েছেন, তিনি হচ্ছে সঞ্জয় মালহোত্রা। তিনি আরবিআই এর বর্তমান গভর্নর জেনারেল পদে রয়েছেন। এর আগে ছিল শক্তিকান্ত দাস। নেক্সট 38 নম্বর প্রশ্ন, বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে? তো বর্তমানে বিসিসিআই এর প্রেসিডেন্ট রয়েছে রজার বেনি। অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট 39 নম্বর প্রশ্ন দেখো, ওয়ান লাইফ ইজ নট এনাফ এই শীর্ষক আত্মজীবনীমূলক রচনাটি কার? তো ওয়ান লাইফ ইজ নট এনাফ শীর্ষক আত্মজীবনী যে রচনাটা করেছেন তিনি হচ্ছেন কে নটবর সিং। ওয়ান লাইফ ইজ নট এনাফ শীর্ষক আত্মজীবনীমূলক গ্রন্থটি রচনা করেছেন তিনি। তো এখানে সঠিক উত্তর হয়ে গেছে আমাদের অপশন ডি। নেক্সট আজকের শেষ প্রশ্ন 40 নম্বর প্রশ্ন দেখো, হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত। তো হাইড্রোলিক প্রেসার বা হাইড্রোলিক প্রেস যন্ত্রটি যে কার্যনীতির উপর কাজ করে সেটা হচ্ছে পাস্কেলের সূত্রের উপর কাজ করে থাকে। অপশন বি এখানে সঠিক উত্তর। তো এই ছিল 40টা কোশ্চেন। কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং চলো তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা তোমরা দেখে নাও। তো এটি তোমাদের আজকে হোমওয়ার্ক, বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তো সেটা কত সালে মুম্বাইতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন? তো এটা কবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোনটা সঠিক উত্তর হবে। এবং এই যে 40টা কোশ্চেন করলাম তার মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবং যারা পিডিএফ নিতে চাও তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো।